নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি দেবযানী। আর আজ আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন, দীর্ঘদিন ধরে আমরা তার অভিনয়ের সঙ্গে পরিচিত। তো সেই মানুষটির সঙ্গে যখন আড্ডা মারবো তখন বোঝাই যাচ্ছে নানাভাবে নস্টালজিক বিভিন্ন বিষয় উঠে আসবে আজকের আমাদের এই আড্ডার মধ্যে। তাই আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা দীপঙ্কর দে। প্রথমেই আপনাকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। নমস্কার। নমস্কার দীপঙ্করদা, মানে আমরা তো দীর্ঘদিন ধরে আপনার অভিনয়, মানে সেই ছোটবেলা থেকে 51 বছর চলছে অভিনয় জীবন। আচ্ছা, অভিনয় জীবন 51। একটা জিনিস, এই যে আপনার দীর্ঘ জীবন, প্রায় 5 দশক, এত দিন ধরে আপনি যে কাজ করছেন, সেখানে শুধু কাজ করছেন মানে শুধু ছবি নয়, আমরা আপনার কাছ থেকে নাটক, মঞ্চ সমস্ত কিছু পেয়েছি। এবং নাটকের দিকে আমার ভীষণ ভালো একটা জিনিস, আমার ছোটোবেলার একটা স্মৃতি আজকে শেয়ার করছি। আপনি তখন কাশী বিশ্বনাথ বলে একটা মঞ্চ ছিল, যেটা ছিল হচ্ছে মানিকতলার কাছে, এবং আপনি সেখানে নাটক করতে, মানে নাটক হতো শনিবার, রোববার এবং বৃহস্পতিবার। এবং সেই নাটক আমি ছোটোবেলায় দেখতে গেছিলাম আর কি, বাবা মায়ের সঙ্গে। তো সেইটা যদি একটু শেয়ার করেন, মানে আজকে ভীষণ জানতে ইচ্ছে করছে। সব যুগ বদলে গেছে, সমস্ত বিবর্তন ধারা, অনেক কিছু বদলে গেছে, কিন্তু তার মধ্যেও এতদিনের জার্নি। দেখুন, সব কথা সত্যি আমার আর মনে নেই, তবে হ্যাঁ, কাশী বিশ্বনাথ মঞ্চে আমি অভিনয় করতাম। এখন আর কিন্তু সেভাবে নাটক হয়নি। সেটা একদম এদো পচা একটা গলির মুখে একটা, হ্যাঁ, মানিকতলা থানার পাশে নাটমঞ্চ ছিল এক সময়। সেটা খুব রমরম করে চলতো। যখন ধরুন জহর গাঙ্গুলি, সবিতা ব্রত দত্ত, এরা অ্যান্টনি কবিয়াল নাটক করতেন, আমি তখনও দেখতে গেছি। জহর গাঙ্গুলি নেচে নেচে গান গাইতেন, সবিতা ব্রত দত্ত, অসাধারণ নাটক। তারপর ওই স্টেজটা একদম ধরাশায়ী হয়ে গেল। একটা সময় কিন্তু দারুণভাবে মানুষ আসতেন নাটক দেখতে, পরবর্তীকালে এটা খুব প্রবলেম হয়ে গেছিল। তারপরেও তো আমি তো তার আগে প্রথমে অশ্লীল, সমরেশ বসুর অশ্লীল নাটক করেছিলাম রংমহলে। প্রথম দিন থেকে 80 টাকা, তৎকালীন যুগে 80 টাকা করে টিকিট ব্ল্যাক হতো। তারপর রিনা, মানে অপর্ণার সঙ্গে ভালো খারাপ মেয়ে বিশ্বরূপায় অভিনয় করলাম। রমা প্রসাদ বণিক পরিচালক, নাট্যকার ছিলেন, বাম্পার নাটক গিয়েছিল। একদিকে সত্যজিৎ রায় থেকে, আমি যদি এরমভাবে দেখি, অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন, কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার আছে, একদিকে সত্যজিৎ রায় থেকে আরেকদিকে ঋতুপর্ণ ঘোষ। মানে এই যে একটা অদ্ভুত জার্নির, এবং স্টিল নাও এখনও আপনি বিভিন্ন মানে ছোট বড় সমস্ত ধরনের পরিচালকদের সঙ্গে কাজ করে চলেছেন। একমাত্র ঋত্বিক ঘটক ছাড়া আমি টালিগঞ্জে প্রায় 99% পরিচালকের সঙ্গে কাজ করেছি। ছোট পরিচালককে ছোট বলবো না, বা বলতে চাইছি যে ধরুন নতুন পরিচালকও যে এসছে, আপনি তার সঙ্গে কাজ করছেন, আমি এই দিক থেকে কথাটা বলছি। বহু নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছি, এবং খুব বড় মাপের পরিচালকদের সঙ্গেও কাজ করেছি। আমি কিছু বাছবিচার করিনি কোনোদিন, হাতের কাছে যা এসেছে গ্রহণ করেছি। তাতে হয়েছে কি, বহু ছবিতে আমি যেখানে নায়কের অভিনয় করেছি সেসব ছবি ফ্লপ করেছে। সেটা আমার সিলেকশনের দোষ। কিন্তু ওই আরেকটা ব্যাপার থাকে না, একটা শিল্পীর টিকে থাকার জায়গা, সার্কুলেশনের মধ্যে থাকার জায়গা। সেই জন্য আমাকে সেসব ছবি গ্রহণ করতে হয়েছিল। তার মধ্যে ভালো হয়তো 30-40%, বাকিটা খারাপ। ঠিক এখানে আপনি যখন এই আজকের সময়ে কথাটা বলছেন, যে টিকে থাকার কথাটা, এখানে একটা জিনিস আপনার থেকে জানতে চাইব। আপনাদের সময় সবাই কিন্তু মোটামুটিভাবে সব ধরনের কাজ করতেন, কিন্তু আজকের নায়করা সেটা হয়তো তাদের মতন করে মানে সিলেকশন করেই কাজটা করেন। হ্যাঁ, এই আমাদের সময়ের নায়করা যারা, মানে এখনো তারা নায়ক, যেমন ধরুন প্রসেনজিৎ, চিরঞ্জিত, হ্যাঁ, এরা এখনো ক্যামেরার সামনে দাঁড়ালে মানে ফুল ফুটিয়ে দিতে পারে।
তবে ইদানিং কালের কিছু নায়ক, আমি এদের সকলের কাজ দেখিনি, সুতরাং মন্তব্য করাটা বোধহয় ঠিক হবে না, তারা বড্ড বেশি ওই সোশ্যাল মিডিয়া ঘেঁষা হয়ে যাচ্ছেন, যার ফলে অভিনয়ের দিকে মনটা কতটা আমি ঠিক বলতে পারবো না। তবে আগের তুলনায় আজকালকার ভালো ভালো অভিনেতা আছে আজকালকার জগতে, একেবারে অস্বীকার করব না, তাদের নাম দু একজনের নাম আমি নিতেও পারি, কিন্তু অধিকাংশ অভিনেতা অভিনেত্রীর কাজে মন নিয়ে ওই রিল করা নিয়ে ব্যস্ত তারা। তো সুতরাং যে পেশাটাকে গ্রহণ করেছি সেই পেশাটাকে তো শ্রদ্ধা করতে হবে। আড্ডা মারার আরও একটা কারণ, সম্প্রতি এবারের বইমেলাতে একটা বই বেরিয়েছে দীপঙ্কর কথা, এবং সেটা লিখেছেন হচ্ছে বাল্মীকি চট্টোপাধ্যায় এই বইটি। এবং মজার বিষয় হচ্ছে বইটি বেরোনোর সাথে সাথেই কিন্তু মানুষের একটা আলাদা আগ্রহ, মানে যে মানুষদেরকে আমরা সবসময় পর্দায় দেখি, তাদের অভিনয় দেখে মুগ্ধ হই, কিন্তু তাদের জীবনের না অনেক না বলা কথা থাকে, আর সেই না বলা কথাগুলো যখন একটা মলাটের মধ্যে এসে লিপিবদ্ধ হয় তখন কিন্তু সেই জিনিসটা পড়তে আরও ভালো লাগে এবং সেখান থেকে আরও অনেক কিছু জানা যায়। তো সেই জানার ফলেই আর কি আমি আরও ওনার কাছে চলে এসেছি যে আরও কিছু যদি কথাগুলো সেগুলো জীবন্ত ওনার মুখ থেকেই শোনার জন্য। তো সেরমভাবেই বলছি, যদি একটু উত্তমবাবু নিয়ে কিছু বলেন। উত্তমদার খুব কাছের মানুষ ছিল রঞ্জিত, রঞ্জিতকে খুব ভালোবাসতেন। আমি একটু দূর থেকে ভালোবাসা পেয়েছি, একটু ভুল বোঝাবুঝিও হয়েছিল আমার সঙ্গে। ওই ধরুন স্নোফক্স ক্যাবেরে বলে একটা ছবি হয়েছিল, দিলীপ মুখার্জি পরিচালক, আমাকে একটা চরিত্রে তারা বেঁচেছিলেন। আমি তখন পাকা ছেলের মতো বলেছিলাম আমি ছবিতে করব না, উত্তম কুমার তো আমার ডায়লগ কেটে দেবে। এই নিয়ে উত্তমদা খুব খেপে গেছিলেন, খুব খেপে গেছিলেন। তারপর আবার হয়েছিল ধরুন ওই বাঞ্ছারাম বাগান, ওটা উত্তমদার করার কথা ছিল, উনি অসুস্থ হয়ে গেলেন, তপনদা আমাকে ডেকে নিয়ে গেলেন যে তুমি এটা করো। কেন উত্তমদার মতো এত বড় মাপের শিল্পী, তার চরিত্রে আমি অভিনয় করবো কী করে, আমি তো পৌঁছতেই পারবো না। বলে সে দায়িত্ব আমার। আমি তখন বললাম যে তাহলে আমি উত্তমদাকে একটা ফোন করে অনুমতি নিই। বারণ করলেন, তুমি যদি উত্তমকে ফোন করো তাহলে তোমায় বাদ দিয়ে দেবো, তুমি কোনো দায়িত্ব নেবে না, সব দায়িত্ব আমার। তারপর কেস টেস হলো, উত্তমদা হেরেও গেলেন কেসে। যাকে বাঞ্ছারাম বাগানতে খুব সম্মান, আলাদা ল্যান্ডমার্ক ছবি বটে, মানে সেই সময় ওই ছবি পুরো পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দিয়েছিল। দুর্ভাগ্যবশত উত্তমদা রিলিজের আগেই চলে গেলেন, দেখে যেতে পারলেন না। এনিও তারপরে আমাকে কোনো একটা পার্টিতে বলেছিলেন যে আমি যদি ব্রাহ্মণ সন্তান হই, আমি তোকে বলছি তুই খুব বড় অভিনেতা হবি। এটা আশীর্বাদ আমার কাছে। এমনি উত্তমদার সঙ্গে টুকটাক স্টুডিওতে কথাবার্তা হতো, ভালো লাগা মন্দ লাগা। বলেছিলেন আমাকে, কিরে বম্বে যাচ্ছিস? না দাদা, আমি আবার বম্বে গিয়ে কি করবো, হিন্দি ফিন্দি বলতে পারি না। বলে যাস না, টিকতে পারবি না। বড় দাদার মতো আমাকে মানে টিপস দিয়েছিলেন, ভালোবাসতেন আমাকে, ভালোবাসতেন। করেছি 3-4টে ছবি করেছি ওনার সঙ্গে। আপনার তো বিভিন্নভাবে 50 বছরের জার্নি প্রচুর, এবং সেই জার্নিতে আপনি অনেক চেঞ্জ দেখেছেন আর কি, অনেক পরিবর্তন দেখেছেন, এবং আস্তে আস্তে আর কি এখন ওটিটি এসে উপস্থিত হয়ে গেছে এবং সেখানেও মানুষ নানাভাবে কাজ যেভাবে চলছে আর কি। তো আপনি আগের যাদের সঙ্গে কাজ করেছেন, দেখুন চলে গেছে মানুষ, মিস করাটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আজকেও তো অনেক ভালো কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে। যুগের পরিবর্তনের সঙ্গে মানুষেরও পরিবর্তন হয়। নতুন নতুন পরিচালক এসেছেন, নতুন নতুন ভাবনা চিন্তা তাদের। দু একজন তো খুবই ভালো মাপের, মানে উচ্চমানের পরিচালক, যেমন কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, সৃজিত, এরা সব খুব ভালো ভালো পরিচালক। তখনও অনেক ভালো ভালো পরিচালক ছিলেন, এখনো আছেন। মানে সময় তার নিজের অনুযায়ী পরিচালক অভিনেতা তৈরি করে দেন। তবে তখনকার দিনে অনেক রকম চরিত্রাভিনেতা চরিত্রাভিনেত্রী ছিলেন, এখন সেটার ঘাটতি পড়ে গেছে। এখন সেই একজনকে নিয়েই হয়তো বিভিন্ন রোলে ঘুরিয়ে ফিরিয়ে করাতে হচ্ছে, মানে যেটাকে বলে অভিনয়ের মধ্যে বহুত্বটা কমে গেছে। আর
আরেকটা কথা আমার মনে হয়, আমার ভুল হতে পারে, মনে হয় না বাঙালিদের জন্য আর ছবি তৈরি, বাংলা ছবি তৈরি হচ্ছে। অনেক মানে পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তেমন আমরা যদি মানে একটা সিরিজ হিসেবে দেখি, আপনি কিন্তু নায়িকাও সেরকমভাবে আপনি অনেক নায়িকার সঙ্গে কাজ অনেক, করেন। কি বলছেন কি, কোনো নায়িকা বাদ নেই, সুচিত্রা সেন ছাড়া সব নায়িকার সঙ্গে আমি অভিনয় তার করেছি, মানে- ছোট থেকে বড় সব। একদিকে সুচিত্রা সেন আর আরেকদিকে ঋত্বিক ঘটক, হ্যাঁ, এই দুজনকে বাদ দিয়ে আমি সকলের সঙ্গে কাজ করেছি। এটা কোথাও একটা আক্ষেপ। হ্যাঁ, সুচিত্রা সেনের সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হতাম। রঞ্জিত মল্লিক করতে পেরেছিলেন দেবী চৌধুরানী ছবিতে, আমার সেই সৌভাগ্যটা হয়নি, এটা নিশ্চয়ই আক্ষেপ। আর এছাড়া তো বলুন, মিঠু মুখার্জি, মহুয়া, অপর্ণা, সুমিত্রা, সমাদে, বাদ নেই তো কেউ, সকলের সঙ্গেই তো একাধিক ছবিতে কাজ করেছি। আপনি যখন যাদের লিস্টের নাম তো শেষ হবে না, কিন্তু একটা জিনিস আমি তখন মানে আবারও সেই ফিরে আসছি, আপনি তখন একটা সাক্ষাৎকারে একবার বলেছিলেন, কেউ আপনাকে প্রশ্ন করেছিল অপর্ণা সেন এবং মহুয়া রায়চৌধুরী, তো আপনি বলেছিলেন যে অপর্ণা সেন জানেন, তিনি ওটা পড়াশোনা করে এসেছেন, তিনি জানেন কোনখানে ঠিক কতটুকু কথা বলবেন বা ক্যামেরাকে কিভাবে ইউজ করবেন, কিন্তু মহুয়া রায়চৌধুরী যদি ক্যামেরা ওটা অন হয়ে যায় তাহলে অন্য মহুয়া রায়চৌধুরী। আসলে অপর্ণা খুব পড়াশোনা জানা মহিলা তো, সিনেমা নিয়ে তার বাড়িতে রীতিমতো চর্চা হতো। সিনেমাটা অপর্ণার পরিবার গুলে খেয়েছিল। এটাকে বলে খানিকটা মেথড অ্যাক্টিং, ইন দ্য সেন্স একদম অপর্ণা যখন অভিনয় করে বা করতো, একদম মাপঝোঁক তার ঠিক থাকতো, যে এই সংলাপটা এইখানে অবধি হেঁটে গিয়ে বলবো, ওইখান থেকে বইটা তুলবো, এই সমস্ত কটা আগে থেকে তার ডিজাইন করা ছিল অ্যাক্টিংটা। সেটা অবশ্য পরিচালকের সঙ্গে রিহার্সাল করার পর, দুজনেই সহমত হওয়ার পর। আর মহুয়ার ছিল ক্যামেরা ভীষণ স্পন্টেনিয়াস অভিনেত্রী, ক্যামেরা চালু হচ্ছে না, বাইরে হ্যাঁ হ্যাঁ হু হু করে হাসা হাসি ঠাট্টা, এই কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে, ডাকছে লোকে, মহুয়া তোর শট এখন এসে হ্যাঁ যাই যাই যাই, লাফাতে লাফাতে চলে এলো, যেই ক্যামেরা অন হলো মহুয়া একদম অন্যরকম, মুহূর্তের মধ্যে সেই চরিত্রে ঢুকে যেতে পারত, করে অসাধারণ অভিনয় করে বেরিয়ে যেত, আবার কুকুরকে বিস্কুট খাওয়াতে চলে যেত। এটা পাগলা মেয়ে ছিল একটু, এই কি আর বলবো। আর বাকি সব ঠিক আছে, যাদের সঙ্গে সুমিত্রা, সোমা টোমা, এরা ঠিক আছে, অ্যাভারেজ অভিনেত্রী। মুখার্জির সঙ্গে প্রচুর ছবি, প্রচুর ছবি করেছি। তবে সুমিত্রাকে আউটস্ট্যান্ডিং আমার মনে হয়নি কোনোদিন, মানে অপর্ণার লেভেলের নয়, ভালো, ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়ার মতো। আরেকটা জিনিস যেটা ভীষণভাবে জানতে ইচ্ছে করে, সৌমিত্রবাবুর মানে একদিকে যখন সত্যজিৎ রায়, সৌমিত্রবাবু হচ্ছেন যে আমরা ফেলুদা মানেই সেই জায়গাটা জানি যে সৌমিত্রবাবু আসছেন, কিন্তু তার আদার যে ছবিগুলো, মানে সেই ছবি মানে কোথায় যেন দীপঙ্করদের একটা আলাদা জায়গা, এই জায়গাটা যদি একটু বলেন, মানে আপনার সঙ্গে আলাপ হওয়া বা আপনি কিভাবে, মানে আগন্তুক আমাদের কাছে আরেকটা অন্যতম প্রিয় ছবি। আগন্তুক তো বলতে গেলে শেষের দিককার ছবি। আর সৌমিত্রদার সঙ্গে আমার আলাপ পরিচয়, আমি তখন সবে হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে, মানে গ্র্যাজুয়েশনে সবে ঢুকেছি আর কি। আমার বাড়ি উল্টো দিকে থাকতেন, পূর্ণদাস রোডে। এই সকালবেলা বাচ্চাকে কোলে করে পায়চারি করতেন, সেই সূত্রে আমাদের পরিবারের সঙ্গে তার আলাপ পরিচয়। প্রত্যহ, প্রায় সপ্তাহে, প্রত্যহ না হলেও সপ্তাহে 4টে দিন সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে আড্ডা মারতেন। সৌমিত্রদাকে আমি তাই অনেক আগে থেকে চিনি। এরকম একটা শিক্ষিত রুচিবান মানুষ, কি তার কাব্য সাহিত্য, তার চিত্রকলা, তার অভিনয়, সব কিছুই একদম অত্যন্ত উচ্চমার্গের ছিল। এমনি এমনি তো 14টা ছবি মানিকদা উনাকে নিয়ে করেননি। আর ফেলুদার কথা বলছেন, সৌমিত্রদার ফেলুদা দেখার পর আমি 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 এই বইয়ে লিখেওছি, মানে বলেওছি, আর কোনো ফেলুদাকে আমি নাম নেব না, আর কোনো ফেলুদাকে আমার অতটা ভালো লাগে না। সৌমিত্রদার ফেলুদা একদম যেমন বুদ্ধিদীপ্ত তেমন মিষ্টি একটা চরিত্র, এটা অন্য কেউ ফুটিয়ে তুলতে পারেনি। অনেকে চেষ্টা করেছেন, অবাঙালি ফেলুদা হয়ে গেছে। আপনার সঙ্গে মানে
সত্যজিৎ রায়ের কাজের জায়গাটা যদি একটু শেয়ার করেন আমাদেরকে। মানিকদা তো বেশি কথা বলতেন না, বাড়িতে ডাকতেন যখন হয়তো পাঠটা শোনা বা শুনিয়ে স্ক্রিপ্টটা শোনাতেন, স্ক্রিপ্টটা শোনাতে শোনাতে হয়তো স্কেচ করছেন, ছবি আঁকছেন ও বা অন্য কিছু ভাবছেন। এবং মানিকদা বারে বারে বলে দিতেন তুমি পাঠ মুখস্থ করবে না। একটা ওনার লব্জ ছিল, সব জলের মতো হয়ে যাবে। তো সেসব কথা তো আমরা শুনতাম না, পাঠটা মুখস্থই করে আসতাম ভয়ে। ফ্লোরের মধ্যে উনি মানে সত্যজিৎ রায়ের সঙ্গে না না কোনো কোনো রকম মানে ধমক ধমক কিচ্ছু না, তুমি বলো তোমার মতো করো। বিশেষ বিশেষ জায়গায় হয়তো দেখিয়ে দিচ্ছেন যে এই জায়গাটা হাতটা তুলবে, এই জায়গাটায় চশমাটা নাড়াবে, এই জায়গায় মাথা নিচু করে কথা বলবে। আদারওয়াইজ তুমি তোমার মতো করো, কোনো ইন্টারফারেন্স নেই, কিচ্ছু নেই। সব শিল্পীদের স্বাধীনতা দিয়ে দিতেন, কারণ ওনার চিত্রনাট্যটাই এমন ছিল যে ওর বাইরে কোনো শিল্পী চেষ্টা করলেও বেরোতে পারতো না। খুব খুব মানে এনকারেজ করতেন আর্টিস্টদের। এবং ইউনিটের প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে কনভেন্সের গাড়ি থেকে শুরু করে সব জায়গায় তার ইনস্ট্রাকশন ছিল কোনো শিল্পীর যেন বিন্দু মাত্র অসুবিধে না হয়, শিল্পীরা যা বলবে যা চাইবে সেগুলো দেবে। এই স্বাধীনতা অন্য কারো কাছে পাইনি। আপনার কাছে একটা অন্য এরা বলা যেতে পারে। আরে মানিকদা তো আমার কাছে ভগবান, ঈশ্বরের জায়গায় রেখেছি সত্যজিৎ রায়কে, সকলেই রাখে, আমিও রেখেছি। হয়তো আরো বেশি ছবি করতে পারলে আমি আরো ধন্য হতাম, কিন্তু যা পেয়েছি তুলনা তার নাই। আপনার উৎপল দত্তর সঙ্গে মানে অনেকেই কাজ করেছেন, কিন্তু আপনার সঙ্গে একটা আলাদা বন্ধন ছিল। হ্যাঁ, উৎপলদার সঙ্গে আমার প্রথম অভিনয় সম্ভবত মোহনবাগানের মেয়ে। আমি ছিলাম ইস্ট বেঙ্গলের সাপোর্টার, উনি মোহনবাগানের সাপোর্টার। এই নিয়ে গল্প, খুব মজা, খুব চলেছিল ছবিটা। সেই সময় দেখতাম উৎপলদা ফ্লোরের মধ্যে ঢুকে এই অভিনয়টা করার পর সঙ্গে সঙ্গে বই খুলে বই পড়তে আরম্ভ করেছেন। উনি কখনো ওই অকারণে মেকআপ রুমে চলে যেতেন না আজকালকার আর্টিস্টের মতো। ফ্লোরে যখন ঢুকতেন, যতক্ষণ না লাঞ্চ হবে ফ্লোরে বসে থাকবেন, লাঞ্চের পর আবার ঢুকবেন, যতক্ষণ না শুটিং শেষ হবে উনি ফ্লোরেই থাকবেন। মানে অসাধারণ পার্সোনালিটি, অসাধারণ অভিনেতা, অসাধারণ জ্ঞান এবং জুনিয়রদের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। বা মাঝে মধ্যে বলেও দিতেন, এই যে মার্শাল, আমাকে মার্শাল বলে রাখতেন, মার্শাল টিটো, মার্শাল এই জায়গাটা এরম করো, এই জায়গাটা এরম করো। দেখতাম সত্যি ওনার কথা অনুযায়ী সেটা ফলো করলে অনেক বেটার হতো। রবিদা, উৎপলদা খুব গাইড করতেন আমাকে। ওরা এসব লোক হারিয়ে ফেলেছে, আর জন্মাবে না। টালিগঞ্জে এখন খাঁ খাঁ করছে, দূর, ভাল লাগে না। দীপঙ্কর দে মানেই আমরা একটা সময় জানতাম যে দীপঙ্কর দে মানেই প্রেমিক দীপঙ্কর দে। কারণ আমি একদম এটা শেষের দিকে এসে করেছি, আগে যদি বলেন যে মাইক অফ করে তুমি চলে যাও, তো না 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 না, আপনি ভীষণ আধুনিক একজন মনের মানুষ। আপনাকে দেখে যেটা মানে আপনি অনেক অ্যাডভান্স, যেটা আমরা বলি আর কি, যেটা আজকের সময়ের ছেলেমেয়েরা ভাবছে, আপনিও সেটা ভাবতে পেরেছেন। তো সেই প্রেমিক দীপঙ্কর কি বলবেন? হ্যাঁ, আমি প্রায়শই ভালোবাসায় পড়ে যেতাম, নায়িকারাও আমার প্রেমে পড়ে যেত। হ্যাঁ, তবে সেটা কোনোভাবে কদর্য ছিল না, কোনো রকম অভিসন্ধি নিয়ে মেলামেশা ছিল না। ভালো লাগে, আমার রোমান্টিসিজম ছিল তার মধ্যে। ছিল যখন বলছি বাংলা ছবিতে এখন ভীষণভাবে সাবালক হয়ে গেছে, এখন বাংলা ছবির দৃশ্য অনেক ওপেন হয়ে গেছে। কিন্তু এক মিনিট, আমি যতদূর আমার যদি বইয়ের একটা কাবেরী বসু অজ্ঞান হয়ে গেছিলেন, এটা কিন্তু একটা ভীষণ রহস্য না। আসলে আমরা যখন যেখানে দাঁড়িয়ে ছবিটা, এটা আমার দ্বিতীয় ছবি, মানে দ্বিতীয় বড় ছবি আর কি, গমিয়াতে শুটিং করছি, মানে সে কি তীব্র দাবদাহ, কি গরম, আর পাথরের টিলার উপর দাঁড়িয়ে পাঠ করতে হচ্ছিল, মানে তাঁত উঠছে। সেই সময় তো চুম্বন দৃশ্য অ্যালাউ করতো না সেন্সার, তো পরিচালক চেয়েছিলেন কাবেরীর সঙ্গে আমার একটা চুম্বন দৃশ্য থাকবে। সে ডাইরেক্টলি না নিয়ে ঠিক একটা জলাশয়ের ওপর, একটা টিলার ওপর আমাদের দাঁড় করিয়ে দিয়েছিল, এবং জলে যে রিফ্লেকশনটা থাকবে সেই রিফ্লেকশনটা শ্যুট করা হবে। যে আমাকে চুমু খেতে গিয়ে কাবেরী অজ্ঞান হয়ে গেল। কি
আজকের বাংলা ছবি কি সত্যিই সাবালক হয়েছে? কি হয়েছে ঘোড়ার ডিম জানি না, একটাই জানি বাংলা ছবির থেকে রোম্যান্টিসিজম চলে গেছে, রোম্যান্টিক গল্প আর হয় না এখন। কামনা বাসনার গল্প, দুবাইয়ে গিয়ে একটু পেট খুলে নাচার গল্প, এইসব হয় আর বাংলা বাংলার সাহিত্যের হাজার হাজার ভালো গল্প পড়ে রয়েছে, এগুলো নিয়ে কেন যে ছবি করে না কে জানে, প্রডিউসাররা বলে এগুলো নাকি চলবে না। তাই দীপঙ্কর কথা কিন্তু সেই সমস্ত অজানা কথা সেগুলো জানাবে, কিন্তু আমরা দীপঙ্করদের কাছ থেকে যা পুরস্কার পেয়েছি এবং আমরা চাইব দীর্ঘায়ু, এবং আমরা চাইব আগামী দিনে আরও একটা এমন চরিত্রে উনি আমাদের সকলের মন ভরিয়ে দিন। দেখতে থাকুন।